প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমরা এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ টপিক নিয়ে আলোচনা করছি। যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা এভরিডে এই এবিটিএ টেস্ট পেপারের একটা করে সেট কিন্তু তোমাদেরকে দিতে থাকবো। ফুল টপিক তোমাদের কনসেপ্ট দিয়ে বোঝাবো, যার ফলে একটা সেট থেকে তোমরা প্রচুর জ্ঞান পেয়ে যাবে। কেমন? তো চলো আর লেট না করে শুরু করে দিই। ফার্স্ট অঙ্ক কি বলেছে? এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 20 ফার্স্ট অঙ্ক। মনে করো এ সেট দিয়ে দিয়েছে, এই সেটের উপর আর সম্বন্ধটি আমাকে বলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আর সম্বন্ধটি সসম হবে না প্রতিসম হবে না সংক্রমণ হবে নাকি সবটাই কারেক্ট? তো চলো আমরা প্রথমে একটু কনসেপ্টটা দেখে নিই। বিষয়টা কি? সম্বন্ধ কি? আমরা সম্বন্ধ মানে জানি একটা ক্রস সেটের সাবসেট। তো দেখো, আমাকে একটা এ সেট বলে দিয়েছে, তাই না? তোমাকে এ সেট বলে দিয়েছে। এ সেট কি বলে দিয়েছে? 1, 2, 3। কেমন? তো ক্রস সেটের জন্য তো দুটো সেট প্রয়োজন, তাই আমি ওই সেটটাকে আবার লিখলাম। তাহলে তোমরা অনায়াসে কিন্তু এ ক্রস এ এই সেটটা কিন্তু পেয়ে যাবে। স্যার তাহলে সেটটা কি হবে? চলো 1 এর জন্য নিয়ে আগে 1, 1, 1, 2, 1, 3, তারপর 2 এর পালা 2, 1, 2, 2, 2, 3, এবার 3 এর পালা 3, 1, 3, 2, 3, 3। ব্যাস, তাহলে আমি এ ক্রস এ সেট পেয়ে গেলাম। এখন আমরা সম্বন্ধ আমরা মানে কি জানি? আমরা সম্বন্ধ মানে জানি একটা ক্রস সেটের সাবসেট। কেমন? একটি ক্রস সেটের যে কোনো সাবসেট। এবার আমাদের যে সম্বন্ধটা দিয়ে দিয়েছে না, সেটা কি 1, 1, 2, 2, 3, 3, তাই না? এই সাবসেটটা, অর্থাৎ 1, 1, 2, 2 আর 3, 3। তাহলে আমি এক কাজ করি, আমি ওই পয়েন্টগুলোকে নিয়ে বা এই এলিমেন্টগুলোকে নিয়ে 1, 1, 2, 2 আর 3, 3, এই এলিমেন্টকে নিয়ে আমি কি বানালাম? একটা সেট বানালাম। আর দেখেই বুঝতে পারছি এই সেটটা কি। এই সেটটা হচ্ছে এই ক্রস সেটের কি সাবসেট। তাই আমরা এটা শিওর হয়ে গেলাম যে অবশ্যই কিন্তু এটা সম্বন্ধ হবে, তাই না? এটা অবশ্যই কি হবে? সম্বন্ধ হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, একটা কথা মাথায় রাখবে, এই সম্বন্ধটা না একটা বিশেষ নাম রয়েছে, একটা থট ফলো করছে। কিরকম? দেখো, এই সম্বন্ধটা হচ্ছে একক সম্বন্ধ। একক সম্বন্ধ। স্যার একক সম্বন্ধটা কি? যদি একটু বাস্তব উদাহরণ দিয়ে বলি, তাহলে এটা বলবো, প্রিয় ভাই বোনেরা, এই পৃথিবীতে না কেউ নিজের থেকে কাউকে বেশি ভালোবাসে না। মানুষ যে বলে मैं तेरे लिए চাঁদ তোর কার লাউঙ্গা, পাহাড় তোর কার লাউঙ্গা, গাছ তোর কার লাউঙ্গা, যত বলুক না কেন, একটা কথা মাথায় রাখবে, মানুষ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না। এটাই কিন্তু পারফেক্ট কথা। তুমি ভাবছো না স্যার আপনি কি বলছেন, আমাদের সঙ্গে তো স্যার ছায়াও আছে, তাই না? দেখো এই যে লাইট পড়ছে আমার উপর, পিছনে ছায়া দেখতে পাবে, ছায়া তো আছে স্যার। একটা কথা মাথায় রাখবে, যখন এই লাইটটা অফ করে দেবো না, লাইটটা যখন অফ করে দেবো, তখন আমার ছায়া আমাকে ছেড়ে চলে যাবে। তার মানে ভাবো, লাইটটা অফ মানে অন্ধকার, মানে জীবনে যখন অন্ধকার নেমে আসবে, তখন তোমার ছায়াও তোমার সঙ্গে থাকছে না, কিন্তু তুমি তোমার সঙ্গে থাকছো। তার মানে আমরা কি বুঝলাম? মানুষের প্রিয় বন্ধু একমাত্র মানুষ তার নিজেই। ক্লিয়ার? তো এটা হচ্ছে একক সম্বন্ধ। কিরকম? 1 বলছে আমি আমার প্রিয় বন্ধু, 2 বলছে আমি আমার নিজের প্রিয় বন্ধু, 3 বলছে কি আমি আমার নিজের প্রিয় বন্ধু। তার মানে কি 1, 1, 2, 2, 3, 3। এটা নিয়ে যে আমরা সেটটা পেলাম, এটা হচ্ছে একক সম্বন্ধ। আর মাথায় রাখবে, একক সম্বন্ধ কিন্তু অ্যাকচুয়ালি সমতুল্য সম্বন্ধ। সমতুল্য সম্বন্ধকে মেনে চলে। ক্লিয়ার? আচ্ছা, সমতুল্য সম্বন্ধ মানে কি? যে সম্বন্ধ সসম হবে, প্রতিসম হবে এবং সংক্রমণ হবে। তার মানে যে সম্বন্ধ এই 3টা শর্তকে পালন করবে, আমরা সেই সম্বন্ধকে বলি কি? সমতুল্য সম্বন্ধ। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সম্বন্ধটা দিয়ে দিয়েছে, এটা একক সম্বন্ধ। আর একক সম্বন্ধ কি হবে? সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণ হবে। তার মানে কি? সমতুল্য হবে। আমাদের অপশনটা এভাবে দিয়েছে যে সসম নাকি প্রতিসম নাকি সংক্রমণ নাকি বাকি সবগুলি। উত্তর হচ্ছে বাকি সবগুলি। এমন হতে পারতো কোনো অঙ্ক দিত, ওখানে বলতো
সমতুল্য সম্পর্ক, তখন আমরা সমতুল্য সম্পর্কে টিক মারতাম। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 1-2 কি বলেছে, tan ইনভার্স tan 3π/4 এর মুখ্য মান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। তো তোমরা কিভাবে অঙ্কটা করবে, তো আমরা প্রথমে জেনে নিই যে মুখ্য মানের যে অঞ্চলটা, রেঞ্জটা, সেটা কি হবে। তো এর জন্য তোমরা মনে রাখবে একটা ট্রিক্স, সেই ট্রিক্সটা কি, এসসি আর এসটি, কেমন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। স্যার এখানে এস মানে কি, এখানে এস মানে হচ্ছে সাইন, স্যার সি মানে কি, কোসেক, আর টি মানে কি, ট্যান, কেমন, ঠিক আছে। তো আমরা যেহেতু ইনভার্সের গল্প করছি তাই অবশ্যই আমরা মাইন্ডে রাখবো কি, এস ফর সাইন ইনভার্স, সি ফর কোসেক ইনভার্স, আর টি ফর ট্যান ইনভার্স। তো সাইন ইনভার্সের ক্ষেত্রে ওর মুখ্য মানের যে অঞ্চল, মুখ্য মানের যে অঞ্চল সেটা হচ্ছে কত, -π/2 থেকে +π/2, কেমন, ওই অবধি, ওই অঞ্চলের মধ্যে। আচ্ছা সি, সি ফর কোসেক ইনভার্স, তো কোসেক ইনভার্সের ক্ষেত্রে ওর মুখ্য মানের অঞ্চলটা কি হবে, খালি মাথায় রাখবে যা আছে না ওখান থেকে খালি 0 বাদ, 0 বাদ। আচ্ছা যদি এখান থেকে 0 বাদ দিয়ে দাও তাহলে কি হচ্ছে বলো তো, তাহলে আমরা কি পাচ্ছি, -π/2, π/2, এখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমরা বাদ দিচ্ছি 0, দ্য সেট অফ 0, ব্যাস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স ওর মুখ্য মানের অঞ্চল। আর টি, টি ফর ট্যান ইনভার্স, কেমন, তার ক্ষেত্রে মুখ্য মানের অঞ্চল কি হবে, ওর যেমন 0 বাদ, এবার এখানে হচ্ছে প্রান্ত বাদ, প্রান্তদ্বয় বাদ। আচ্ছা যদি দুই প্রান্ত বাদ দিয়ে দাও, -π/2 আর +π/2 বাদ দিয়ে দাও, আমরা সেটাকে লিখি কেমন করে, লিখি এভাবে, ফার্স্ট ব্র্যাকেট -π/2, π/2, কেমন। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্যান ইনভার্সের ক্ষেত্রে। তাহলে সাইন ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মানের অঞ্চল, কোসেক ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মানের অঞ্চল, আর ট্যান ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মানের অঞ্চল আমরা কিন্তু পরিষ্কার জেনে ফেললাম, কেমন, আমরা কিন্তু পরিষ্কার জেনে ফেললাম। চলো এবার আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে ট্যান ইনভার্সের ক্ষেত্রে। যখন ট্যান ইনভার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না ট্যান ইনভার্স বলেছে, তখন কিন্তু আমাদের মাইন্ডে এটা ভাসিয়ে নিলাম যে ভাই উত্তর যাই হোক না কেন, অ্যান্সার যাই হোক না কেন, অ্যান্সার অবশ্যই কার মধ্যে হতে হবে, উত্তরটা, কেমন, অ্যান্সারটাকে বিলং করতে হবে কার মধ্যে, এর মধ্যে, -π/2, কি, π/2, ওকে, ওর মধ্যে থাকতে হবে। তার মানে ভেবে নাও এই অঞ্চলটার মধ্যে থাকতে হবে। এটা যদি 0 হয়, এটা যদি π/2 হয়, এটা যদি -π/2 হয়, তাহলে অ্যান্সারটাকে কিন্তু এই অঞ্চলটার মধ্যে থাকতে হবে। এবার আমরা কি করে করব দেখে নাও ট্রিক্সটা। আচ্ছা কি রয়েছে বলো তো, এখানে রয়েছে tan ইনভার্স tan 3π/4। আচ্ছা 3π/4 এটা মানে কি, এটা মানে π/2 প্লাস π/4 প্লাস π/4 প্লাস π/4, তাই না। আরে ভাই 3π/4 এটা মানে কি, এটা মানে হচ্ছে π/4 প্লাস π/4 প্লাস π/4, ওরে বাপরে, মানে π/4 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে এখানে গিয়ে ও পতাকা উড়াচ্ছে, তাই না, মানে কি অঞ্চল থেকে ও বেরিয়ে গেছে। তাই আমরা কিন্তু এখানে ট্যান ইনভার্স আর ট্যানটাকে বাদ দিয়ে আমি কিন্তু ডিরেক্ট কিন্তু লিখতে পারছি না 3π/4। অনেকে ভাববে ও স্যার এত সহজ অঙ্ক, এক কাজ করুন না, ট্যান ইনভার্সকে বাদ দিয়ে দিন স্যার, অ্যান্সার 3π/4। কিন্তু 3π/4 যদি লেখো তো দেখো 3π/4 কি π/2কে পার করে চলে গেল স্যার, মানে এইখানে, কিন্তু আমাকে দেখাতে হবে ওই অঞ্চলের মধ্যে আছে, কিন্তু ও ওই অঞ্চল ছেড়ে অন্য দেশে গিয়ে পতাকা ওড়াচ্ছে, তাহলে চলবে না, মানে আমাদের এই উত্তরটা হবে না। তাহলে আমরা করব কি করে অ্যান্সারটা, চলো দেখে নিই। এবার আমরা এটা সমান লিখতে পারি কি, দেখো তো, ট্যান ইনভার্স, আমি লিখছি এখানে ট্যান কি দেওয়া রয়েছে বলো তো, 3π/4, তো আমি লিখতে পারি এখানে পাই মাইনাস π/4, কি লিখতে পারি তোমরাই বলো, লিখতে পারি কিনা এটা আমি, কারণ দেখো পাই থেকে π/4 বাদ দাও তো 3π/4 থাকে, ঠিক আছে, সমান আমি এবার লিখতে পারি ট্যান ইনভার্স, লক্ষ্য করো ট্যান থাক, আমরা π
পাই না লিখে লিখতে পারি 2 ইন্টু পাই বাই 2 মানে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস পাই বাই 4 এটা লিখতে পারি আমরা, কি পারি তো, সমান ট্যান ইনভার্স থাক। এবার দেখো প্রত্যেকে 90 ডিগ্রির আগে 2 আছে মানে জোর, আমরা প্রত্যেকে জানি ও জোর আছে, জোর থাকলে ট্যানটা ট্যান থাকবে মানে ট্যান পাই বাই 4। কিন্তু বাবুরে বিষয়টা কি হচ্ছে দেখো, অল সাইন ট্যান কস, তো 2 ইন্টু পাই বাই 2, একটা পাই বাই 2 আর একটা পাই বাই 2 মাইনাস কি পাই বাই 4 পড়লো কোন ঘরে গিয়ে, সাইনের ঘরে গিয়ে, তাই এখানে কি হবে মাইনাস হবে। তার মানে আমি লিখতে পারি যে এটা সমান এটা। এবারে তুমি বলবে স্যার এক কাজ করুন না, ট্যান ইনভার্স, আমরা প্রত্যেকে জানি এই মাইনাসটাকে ভিতরে আপনি চালান করতে পারেন, একমাত্র কস আর সেক আছে যে মাইনাসটাকে হজম করে নিতে পারে। স্যার কীরকম, আমরা প্রত্যেকে জানি সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু ও হজম করে নেয় সেক অফ থিটা। কিন্তু তুমি ট্যান বলো, সাইন বলো, তারপর কোসেক বলো, এদের ক্ষেত্রে কি হয়, ভেতরে মাইনাস থাকলে যেমন বাইরে আসে, ওরকম বাইরে মাইনাস থাকলে ভিতরে নিয়ে যেতে পারি। তো ঠিক একই রকমভাবে আমরা করলাম কি, এখানে এই যে বাইরে মাইনাস আছে না তাকে ভেতরে নিয়ে যাই, মানে হচ্ছে ট্যান ট্যান মাইনাস কত পাই বাই 4। এবার তুমি বলবে স্যার আপনি কি এবার এই ট্যান ইনভার্স আর ট্যানটাকে আপনি কি ডিলিট করতে পারেন, তাড়াতে পারেন? উত্তর হ্যাঁ, ওখানেও পারতাম এখানেও পারবো। ওখানে পারতাম বাট কোনটা না, অঞ্চল ছেড়ে অন্য এলাকাতে গিয়ে ও নিজের পতাকা উড়াচ্ছে। বাট আমরা যদি এই পার্টটাকে এবার কেটে দিই, কাটলে কি পাচ্ছি আনসার, মাইনাস পাই বাই 4 পাচ্ছি। আর মাইনাস পাই বাই 4 মানে কোনটা, মাইনাস পাই বাই 4 মানে হচ্ছে এইটা, তাই না, এটা হচ্ছে কি মাইনাস পাই বাই 4। তার মানে এবার এইখানে গিয়ে ওর অরিজিনাল পতাকাটা উড়ালো, কারণ এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস পাই বাই 4। তার মানে বুঝে গেলাম হ্যাঁ স্যার, আমরা ওকে ক্যালকুলেশন করে আমি যে উত্তরটা পেলাম স্যার, এই উত্তরটা কিন্তু অবশ্যই ওই অঞ্চলটার মধ্যে চলে আসছে, মানে মাইনাস পাই বাই 2 প্লাস পাই বাই 2 যে অঞ্চলটার মধ্যে হওয়া উচিত ট্যান ইনভার্সের জন্য। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি অঙ্ক নাম্বার 1 2 এর ক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার। ব্যাস লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1 3 কি বলেছে, একটি অযুগ্ম ক্রমের একটি অযুগ্ম ক্রমের, অযুগ্ম ক্রম মানে কি, অযুগ্ম ক্রম মানে হচ্ছে তার অর্ডারটা অযুগ্ম, মানে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, কেমন, তো আমি 3 ধরে নিচ্ছি। তার মানে একটা অবস্থা একটা ম্যাট্রিক্স, কেমন, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি অযুগ্ম ক্রমের। অযুগ্ম ক্রম মানে কি, ধরে নিচ্ছি এটা 3/3, ক্লিয়ার, 3টেরও 3টে কলাম, কিন্তু বলে দিয়েছে ম্যাট্রিক্সটা কিন্তু বি প্রতিসম ম্যাট্রিক্স। ও বি প্রতিসম ম্যাট্রিক্স, তো আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স মানে জানি যে মেন ডায়াগোনালের সমস্ত উপাদান শূন্য হয়, আর আর ওদিককার উপাদান আর এদিককার উপাদান সমান কিন্তু উল্টো চিহ্নযুক্ত। যদি এখানে প্লাস এ হয় না, এখানে মাইনাস এ হবে, যদি এখানে প্লাস বি হয় এখানে মাইনাস বি হবে, যদি এখানে প্লাস সি হয় এখানে মাইনাস সি হবে, কেমন। এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি একটি অযুগ্ম ক্রমের বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এর যে নির্ণায়ক মান সেটা কি হবে, এর নির্ণায়ক মান কি হবে, অর্থাৎ আমাদের এইটা জানতে চেয়েছে 0 AB মাইনাস A 0 C মাইনাস B মাইনাস C 0, আমরা এর নির্ণায়ক মানটা কি পাবো, উত্তর এক ঝটকায় হবে কি 0। কারণ মাথায় রাখবে যদি যদি বি প্রতিসম ম্যাট্রিক্স অযুগ্ম ক্রমের হয়, ক্লিয়ার, একটু লিখে রাখছি, বি প্রতিসম ম্যাট্রিক্স এর নির্ণায়ক একটা জিনিস মাথায় রাখবে ট্রিক্সটা, যদি ম্যাট্রিক্সটা যদি যুগ্ম ক্রমের হয় তখন কি হবে, আর যদি অযুগ্ম ক্রমের হয় তখন কি হবে। তো অযুগ্ম ক্রমের হলে তোমরা দেখতে পেলে উত্তর 0 হবে, আর যদি যুগ্ম ক্রমের হয় তাহলে অ্যান্সার হবে কি পারফেক্ট স্কোয়ার। এর মানে
হয়তো অ্যান্সার পেতে ফোরটা কি 2 স্কোয়ার না, বা ওয়ানটা কি 1 স্কোয়ার, 16টা কি 4 স্কোয়ার, মানে পারফেক্ট স্কোয়ার। কেমন, ওকে স্কোয়ার ফর্মে লেখা যাবে ওরকম উত্তর পেতে। কিন্তু যদি অযুগ্ম ক্রমের হয় তাহলে অল টাইম উত্তর 0 হবে, তাই অ্যান্সার কি 0, কারণ আমাকে বলে দিয়েছে অযুগ্ম ক্রম বিপুল সম ম্যাট্রিক্স, তার নির্ণায়ক মান উত্তর হচ্ছে অপশন সি 0। ব্যাস লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-4 কি বলেছে, এফ এক্স ইকুয়াল মড এক্স বাই এক্স। এই অপেক্ষকটি এই 4টি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? দেখো আমরা প্রথমে এই ফাংশনটাকে আগে ভাঙার কাজ করি। কেমন কি রয়েছে দেখো, আমাকে বলে দিয়েছে এখানে যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, তাই না? যখনই মড এক্স বলেছে আমি বুঝে গেলাম যে যাই হোক তাই হোক লব কিন্তু পজিটিভ হবে। কেমন, লবটাকে আমি অল টাইম পজিটিভ রাখবো। ক্লিয়ার? আবার বলছি, যাই হয়ে যাক তাই হয়ে যাক আমি কিন্তু লবটাকে অলওয়েজ কি বলতো পজিটিভ রাখবো। ওকে, তো দেখো এখানে কেসটা কি হয়, এক্স এর মান পজিটিভ হতে পারে, এক্স এর মান নেগেটিভ হতে পারে। ক্লিয়ার? ঠিক যেমন এক্সটা মানুষের মতন, একটা মানুষকে দেখে কিন্তু বোঝা যাবে না ও পজিটিভ মাইন্ডের নাকি নেগেটিভ মাইন্ডের। ক্লিয়ার? ও পজিটিভ মাইন্ড নাকি নেগেটিভ মাইন্ড তুমি বুঝতে পারবে না, তার সঙ্গে মিশতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তাহলে তুমি তার ফিলিংস, তার নেগেটিভ পজিটিভ গুণগুলো বুঝতে পারবে। তো এখানে দেখো এক্সটা পজিটিভ আর এক্সটা নেগেটিভ, সামনে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই যে আমি বুঝতে পারছি যে ওই এক্সটা নেগেটিভ না পজিটিভ, বাট দেখে বুঝতে পারছি শূন্যর থেকে বড় মানে পজিটিভ, শূন্যর থেকে ও ছোট, এক্সটা ছোট তাই নেগেটিভ। এবার আমার ডিউটি হচ্ছে লবে কিন্তু পজিটিভ সংখ্যাকে লিখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আরে এক্স শূন্যর থেকে বড়, আমি বুঝতেই পারছি এখানে যে এখানে এক্সটা হচ্ছে আব্দুল কালাম, একজন ভালো মানুষ, একজন পজিটিভ মানুষ, বা স্বামী বিবেকানন্দ, একজন পজিটিভ মানুষ, একজন ভালো মানুষ। তাই আমি ডিরেক্ট কি লিখলাম, মড এক্স ইকুয়াল টু এক্স, কারণ আমি জানি এটা অল টাইম পজিটিভ। বাট আমরা দেখে বুঝতে পারছি এখানে যে মানুষটা আছে না এক্স, ও নেগেটিভ। ক্লিয়ার? ওর ক্যারেক্টারিস্টিক্স নেগেটিভ, কারণ আমি দেখতেই পাচ্ছি ও শূন্য থেকে ছোট, ফলে ওর বৈশিষ্ট্য নেগেটিভ, চিনতে পারছি ও নেগেটিভ মানুষ। বাট আমাকে তো লবটা পজিটিভ লাগবে, ওই কারণে আমি জানি এক্সের পরিচয় পেয়ে গেছি ও নেগেটিভ, ওই কারণে বাইরে একটা নেগেটিভ দিয়ে পজিটিভ বানাতে হলো। এবার আমি যদি একটু ভালো করে লিখি তাহলে বিষয়টা কি পাচ্ছি বলতো, এফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স মানে 1, কখন, যখন এক্সের মানটা পজিটিভ, আর আমি কি পাচ্ছি -1, কখন, যখন এক্সটা নেগেটিভ। এবার চলো আমি লিমিট টেস্ট করি, যদি লিমিট এক্সিস্ট না হয় তাহলে সন্ততা হবে না। তাহলে আমরা কি করব দেখো, এখন আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, আমরা এই মানটা বের করি। আমি লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স এই মানটা বের করি। যদি বাই চান্স এই দুটো মান সমান না হয় তার মানে কি লিমিট এক্সিস্ট না, আর লিমিট এক্সিস্ট না করলেই সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। তো দেখো আমরা করছি কি, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, যখন এক্স এর মানটা পজিটিভ তখন এফ এক্স এর মান তো +1, তো এফ এক্স এর মান +1 পুট করলাম, তো অ্যান্সার পাচ্ছি 1। আবার লক্ষ্য করো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, যখন এক্স এর মানটা শূন্যর থেকে ছোট 0 মাইনাস, তখন কিন্তু ফাংশনের ভ্যালু -1, তো আমি এফ এক্স এর জায়গাতে -1 পুট করলাম, তো উত্তর কি পাচ্ছি -1 পাচ্ছি। আর এখান থেকে দেখে বুঝতে পারছি যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স এই যে মান, আর লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স এই মান সমান না। আর সমান না হওয়ার জন্য আমি অনায়াসে বলতে পারবো যে লিমিটটা এক্সিস্ট করলো না। কেমন, আমি কি বলতে পারছি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স ডাজ নট এক্সিস্ট। আর লিমিট এক্সিস্ট না করা মানেই আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স কি অসন্তত। আশা করছি বুঝতে পেরেছ। ব্যাস এই হচ্ছে এই প্রশ্নের উত্তর, লিখে নাও ঝটপট। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 1-5। আসলে এবিটিতে যে অঙ্কটা দিয়েছে অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন x³ sin² x dx ইকুয়াল টু এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। কেমন, কিন্তু এটা নির্দিষ্ট সমকলনের অঙ্ক, তারা লিমিটটা দেয়নি বাট লিমিটটা থাকবে।
কেমন? এবার লিমিটটা কী থাকবে না থাকবে ওটা কিন্তু তারা বলে দেয়নি, বাট লিমিটটা ছুটে গেছে। তবে পরীক্ষাতে যে ধরনের অঙ্ক আসে এমসিকিউ এর জন্য বিভিন্ন পেপারকে ফলো করে এবং দীর্ঘদিন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এটা বলতে পারি যে লিমিট যদি দেয় তাহলে নেগেটিভ কিছু থেকে পজিটিভ কিছু দেবে, আর ওই জন্য আমি এই লিমিটটা দিয়ে অঙ্কটা করে দিচ্ছি। দেখো প্রত্যেকে, যখনই আমরা দেখব নেগেটিভ কিছু থেকে পজিটিভ কিছু যখন থাকবে না, তখন সেক্ষেত্রে আমরা অঙ্ক করার সময় যুগ্ম অযুগ্ম ফাংশন টেস্টের মাধ্যমে কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। কীরকম দেখে নাও। ধরে নাও তোমাকে কোনো একটা ইন্টিগ্রেশন দিয়েছে -a থেকে +a, কেমন? fx dx। যখন তোমরা এই অঙ্কগুলো সলভ করবে, তোমাদের প্রথম ডিউটি হচ্ছে এই যে ফাংশনটা সমাকল্যটা, ওই সমাকল্যটাকে আগে লেখো। fx কি রয়েছে, কেমন? আগে লেখো। প্রথম ডিউটি আগে fxটাকে আগে লিখে নাও কি রয়েছে। তারপর আমাদের কাজ হচ্ছে তুমি f অফ -xটাকেও ক্যালকুলেট করো। দেখো কি পাচ্ছ, কি বললাম? f অফ -xটাকে ক্যালকুলেট করো, কি পাচ্ছ। যদি তুমি দেখতে পাও যে f অফ -x ইকুয়াল টু মাইনাস অফ fx হচ্ছে, কেমন? f অফ -x ইকুয়াল টু কি? মাইনাস অফ fx। সঙ্গে সঙ্গে বলতে পারবে স্যার তাহলে fx একটি অযুগ্ম ফাংশন, অযুগ্ম অপেক্ষক। আর মাথায় রাখবে, যদি অযুগ্ম অপেক্ষক হয়ে যায় না, তাহলে টেনশন নেই, সঙ্গে সঙ্গে বলবে স্যার -a থেকে +a fx dx, ওর যে সমাকলন উত্তর একদম ডিরেক্টলি 0। কিন্তু যদি দেখো যে f অফ -x ইকুয়াল টু f অফ x হয়ে যাচ্ছে, তাহলে আমি বুঝে গেলাম স্যার তাহলে fx অপেক্ষক তো অযুগ্ম ফাংশন নয়, এটা যুগ্ম ফাংশন। তো লিখব কি? fx একটি যুগ্ম ফাংশন, যুগ্ম অপেক্ষক। আর যুগ্ম অপেক্ষক হলেই আমরা কি বলতে পারি? বলতে পারি ইন্টিগ্রেশন -a টু +a fx dx, যেহেতু বুঝতে পারছো যুগ্ম অপেক্ষক তাই 2 গুণ হবে ইন্টিগ্রেশন 0 টু a fx dx। ক্লিয়ার? সেটা আপনি কেন লিখালেন? আরে ভাই, যদি এই অঙ্কটাই সলভ করে দিই তো কী লাভ হবে আমাদের? আমাদের কাজ হচ্ছে কি এমন কিছু ইনফরমেশান দেব যাতে পরবর্তীতে কোনো টপিক আবার যখন দেখব যেন সেখানে এরকম ধরনের কোনো অঙ্ক থাকলে করতে পারি। তাই আমি তোমাদের আগে পুরো ডেটা জানিয়ে দিলাম কি হতে পারে। চলো এবার আমরা এই অঙ্কের দিকে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, এখানে বলতে পারবে এখানে আমাদের ফাংশনটা কি রয়েছে? এখানে ফাংশনটা রয়েছে মানে fxটা কি রয়েছে, চলো এখানে লিখি। fx রয়েছে এখানে x³ sin স্কোয়ার x। আমরা দেখব এবার f অফ -x ক্যালকুলেট করে, তারপর দেখব কোনটা ম্যাচ করছে, fxটা যুগ্ম ফাংশন হচ্ছে না অযুগ্ম ফাংশন হচ্ছে। তো আমি যদি x এর জায়গায় -x বসাই তাহলে কি পাচ্ছি? x এর জায়গায় -x হোল কিউব। আচ্ছা, সাইন স্কোয়ার x না, তা আমি লিখতে পারি এখানে এরকমভাবে স্যার সাইন x তার হোল স্কোয়ার। তো x না লিখে কি লিখবো? -x। কেন বলো তো? কারণ x এর জায়গাতে আমি -x রিপ্লেস করেছি, তাই x এর জায়গায় -x এর হোল কিউব। আচ্ছা, সাইন অফ -x আর হোল স্কোয়ার ছিল ফর্ম, হোল স্কোয়ার দিলাম। এবার তোমরা প্রত্যেকে জানো -x হোল কিউব মানে কত হয়? -x³। কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর x³ থাকলো পরে। আর এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে কি পাচ্ছি? মাইনাস সাইন x হোল স্কোয়ার। তাহলে আমি পাচ্ছি কি? -x³ ইন্টু মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যায় মানে সাইন স্কোয়ার x। আর এখান থেকে আমরা কি পাচ্ছি? মাইনাস, দেখো x³ সাইন x, x³ সাইন স্কোয়ার x মানে কত হয়? x³ সাইন স্কোয়ার x মানে হয় fx। তো আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম f অফ -x ইকুয়াল টু মাইনাস অফ fx পেয়ে গেলাম, মানে এই পার্টটা পেলাম। আর এই পার্টটা পাওয়ার জন্য আমি বুঝে গেলাম যে fx একটি অযুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক। আর যেহেতু তুমি বুঝতে পেরে গেলে স্যার এই যে অপেক্ষকটা আপনি দেখছেন ফাংশনটা, এটা অযুগ্ম অপেক্ষক, আর অযুগ্ম অপেক্ষক হলেই তার যে ইন্টিগ্রেশনের মান কি হবে? 0। ব্যাস, এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। লিখে নাও ঝটপট।
এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1/6 কি বলেছে, xy = c² সমপরাবৃত্তের উপর এই বিন্দুতে অঙ্কিত অভিলম্বের প্রবণতা কি হবে। তো মাথায় রাখবে অভিলম্বের যে প্রবণতা তার সূত্র কি, আগে সূত্র দেখে নাও। অভিলম্বের প্রবণতার যে ফর্মুলা সেটা হচ্ছে -1/dy/dx। কি বললাম, -1/dy/dx। কোন পয়েন্টে, যে পয়েন্টটা আমাকে বলে দেবে সেই পয়েন্টে। ক্লিয়ার, শুধু আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। তো চলো আমরা ওটা ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন প্রথমে dy/dx ক্যালকুলেট করা, তাই না। তো যখনই আমি দেখতে পাচ্ছি এখানে xy = c², চলো আমি এখান থেকে y ক্যালকুলেট করে নিই প্রথমে। তো y সমান কি পাচ্ছি, y সমান পাচ্ছি c²/x। তাহলে এখান থেকে আরামসে আমি dy/dx পেয়ে যাচ্ছি। তো dy/dx কি হবে, c², তো কনস্ট্যান্ট, তাই থাকলো পড়ে 1/x এর ডেরিভেটিভ -1/x²। এবার আমি ওই পয়েন্টে dy/dx এর মানটা বের করে নিই আগে। ক্লিয়ার, এখন dy/dx কোন পয়েন্টে, আমাকে যে পয়েন্ট বলে দিয়েছে, ধরে নিচ্ছি এই পয়েন্টের নাম পি। কেমন, আমি ধরে নিচ্ছি ওই পয়েন্টের নাম পি। তাহলে পি পয়েন্ট কত, -c²/, আচ্ছা x² আছে না, এখানে x এর মান কত c × t, আর y এর মানটা কত c/t। তো আমার তো x এর মান শুধু প্রয়োজন, তাই এই c × t পুট করছি, কিন্তু x² আছে, x² মানে কত c² t²। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, -1/t²। দেখো আমরা কিন্তু ওই রেজাল্টটা পেয়ে গেলাম। এবার আমি এখানে মানটা বসাই -1/, আচ্ছা dy/dx এর মান ওই পয়েন্টে কত, ওই পয়েন্টে হচ্ছে -1/t², কি তাই তো। এবার যখন ক্যালকুলেশন করব মাইনাসে মাইনাসে প্লাস, আর t²টা লবে উঠলে t² থাকছে। তার মানে আমি বুঝে গেলাম অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। দেখে নাও চটপট। এবার দেখো অঙ্ক নাম্বার 1/7 কি বলেছে, এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এই তিনটা ভেক্টর সমরেখ হলে ল্যামডার মান কত। তো কি করে করবে, তো চলো আমি এক কাজ করি, যখন তিনটা ভেক্টর বলেছে না, আমি ধরে নিচ্ছি ওয়ে ভেক্টর, এটা মানে কত i ক্যাপ প্লাস 2 × j ক্যাপ প্লাস 3 × k ক্যাপ। আচ্ছা ওবি ভেক্টর কেমন, আমি ধরে নিচ্ছি ওবি ভেক্টর কোনটা, ল্যামডা × i ক্যাপ প্লাস 4 × j ক্যাপ প্লাস 7 × k ক্যাপ। আর ওসি ভেক্টর এটা কত হবে, তো ওসি ভেক্টর হচ্ছে -3 × i ক্যাপ -2 × j ক্যাপ -5 × k ক্যাপ। এবার আমরা করব কি, আমরা প্রথমে এবি ভেক্টর আর এসি ভেক্টরটাকে আগে বের করে নিই। কেমন, কি বললাম, আমরা প্রথমে এবি ভেক্টরটা বের করে নিচ্ছি, তারপর আমরা এসি ভেক্টরটাকে বের করে নিচ্ছি, কারণ এই তিনটে ভেক্টরকে দুটো ভেক্টরে কনভার্ট করতে হবে আগে। যখন আমি এবি ভেক্টর বের করছি, এর সূত্র কি, এর ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ওবি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর। যখন আমরা বিয়োগ করব না, তো কি পাচ্ছি দেখো, ওবি থেকে ওয়ে বাদ দিলে আমরা পাচ্ছি ল্যামডা -1 × কি i ক্যাপ, যখন বাদ দিচ্ছি +2 × j ক্যাপ, যখন বাদ দিচ্ছি 4 × k ক্যাপ। ঠিক একই রকম ভাবে এসি ভেক্টর মানে কি, ওসি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর। ক্লিয়ার, তাহলে আমি যদি এখান থেকে এটা বাদ দিই তাহলে কি পাচ্ছি -4 × i ক্যাপ, এখান থেকে এটা বাদ দাও -4 × j ক্যাপ, এখান থেকে এটা বাদ দাও -8 × k ক্যাপ। এবার আমাদের তো বলে দিয়েছে যে এই ভেক্টর তিনটি কি সমরেখ, আর সমরেখ বলা মানেই, যখনই তোমাকে বলে দিয়েছে সমরেখ, সমরেখ, তো সমরেখ বলা মানেই আমরা জানি ওদের যে অনুপাত i ক্যাপের সহগ বাই i ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ বাই জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ বাই কে ক্যাপের সহগ সমান হবে। তার মানে আমি বলতে পারি এখানে ল্যামডা -1 বাই কত -4 সমান 2/-4 সমান 4/-8। এবার আমি এক কাজ করি, প্রথম দুটোকে না নিয়ে নিচ্ছি, যদি এই দুটোকে নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো, হর তো কেটে যাবে, একই রয়েছে, তাই তো আমরা পাচ্ছি কি ল্যামডা -1 = কত 2, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা = 2 + 1 মানে কত 3। তার মানে অপশন এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1/8 কি বলেছে, এই সরলরেখা আর এই সরলরেখা দুটি সমতলিক হলে
মানে একই সমতলে থাকলে কে এর যতগুলো মান পাওয়া যাবে তা হলো এই চারটে অপশনের মধ্যে কোনটি, একটি নাকি দুটি নাকি তিনটি নাকি যে কোনো মান। দেখো আমরা এই অঙ্কগুলো করব কিভাবে। তো এখানে যখনই দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইনের সমীকরণ, তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো স্যার এখান থেকে যে ইনফরমেশানটা আমরা পাচ্ছি সেই ইনফরমেশানটা কি জানেন, ইনফরমেশানটা এটাই যে এই স্ট্রেট লাইনটা কত বিন্দুগামী এবং ডিআরএস কত, তাই না? তো এই স্ট্রেট লাইন কত বিন্দুগামী বলো তো, 2,3,4 এত বিন্দুগামী। আর আমরা এই স্ট্রেট লাইনটার যে ডিআরএস, সেই ডিআরএস কত পাচ্ছি বলো তো, 1 1K। ঠিক একই রকম ভাবে আমরা যখন এই স্ট্রেট লাইনের দিকে তাকাচ্ছি, আমরা এখানেও কিন্তু স্পষ্ট বলতে পারছি, স্যার এই দেখতে পাচ্ছেন এই স্ট্রেট লাইনটা কত বিন্দুগামী, 1,4,5 এত বিন্দুগামী। শুধু তাই নয়, এই স্ট্রেট লাইনের যে ডিআরএস, সেই ডিআরএস কত হবে, K21। এবার একটা জিনিস মাথায় রাখবে, যদি দুটো নন কোলিনিয়ার যদি সরল রেখা যদি সামতলিক হয়, মানে এই স্ট্রেট লাইন ওই স্ট্রেট লাইন যদি সামতলিক হয়, একই সমতলে থাকে, তাহলে না তারা একটা শর্তকে মেনে চলে। স্যার শর্তটা কি, দেখে নাও শর্তটা কি। সেই শর্তটা হচ্ছে আমরা প্রথম রোয়ে লিখব একটা ডিআরএস, কেমন? তো ওই ডিআরএসটা দেখো আসলে এটা হবে না 3/3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট, কেমন? আর সেই মানটা হবে কত, 0। ক্লিয়ার? 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট, তার মানটা কত, 0, যদি এই দুটো সরলরেখা সমতলীয় হয়। স্যার এবার আপনি এখানে এলিমেন্টগুলো কী কী লিখবেন? তো প্রথম যে রোয়ের এলিমেন্ট লিখব সেটা হচ্ছে কি, ডিআরএস। দেখো দুটো পয়েন্ট দেওয়া আছে না, তো এই দুটো পয়েন্টকে বিয়োগ করলে আমরা ডিআরএস পেয়ে যাব। তাহলে দেখো আমি কি পাচ্ছি, 2 থেকে 1 বাদ দাও তাহলে 1, 3 থেকে 4 বাদ দাও -1, 4 থেকে 5 বাদ দাও -1, আমরা ডিআরএস পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে আমরা এবার করছি কি, দেখো ডিআরএস কি দেওয়া রয়েছে, 1K। আবার দেখো এখানে ডিআরএস কি রয়েছে, K21। আমরা এই নির্ণায়কের মান 0 করে দেব, 0 করার পর ক্যালকুলেশন করে দেখব কে এর কটা মান পাচ্ছি। এবার দেখো আমি এটাকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, বা 1 এর রেসপেক্টে ভাঙো, প্রথমে 1 বরাবর রো আর কলাম ক্যান্সেল, তাহলে কি পাচ্ছি 1 - 2K। ফর্মুলার -1 তো +1 হয়ে যাচ্ছে, তো কি পাচ্ছি, রো আর কলাম কাটো, কি পাচ্ছি 1 - K² -1 ইন্টু রো আর কলাম কাটো, কি পাচ্ছি আমি 2 - K, তাই না? তাহলে এটা ইকুয়াল টু কত, 0। এবার যদি একটু সাজিয়ে নিই তাহলে কি পাচ্ছি 1 - 2K প্লাস 1 - K² মাইনাস 2 + K ইকুয়াল টু কত, 0। লক্ষ্য করো 1 + 1 2 আর -2 কেটে যাবে, যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকছে -2K প্লাস K, মানে -K পড়ে থাকছে আর -K² পড়ে থাকছে, বাকি সব তো কেটে যাচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু 0। বা এখান থেকে যদি -K আমি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি 1 + K ইকুয়াল টু 0। আর এখান থেকেই আমি সহজে বুঝতে পারছি স্যার -K সমান 0 করলে K এর একটা মান আমি 0 পাচ্ছি, আর 1 + K ইকুয়াল টু 0 করলে K এর আরেকটা মান পাচ্ছি -1। তাহলে আমি K এর কটা মান পেলাম, দুটো মান পেলাম। তার মানে অপশন কি, বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও ঝটপট। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 1-9। দেখো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তবে এই অঙ্কটা সলভ করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি তোমাদের সুবিধার জন্য। দেখো আমরা সূত্র জানি P অফ A ইউনিয়ন B এর ফর্মুলা কি। তো P অফ A ইউনিয়ন B এর ফর্মুলা হচ্ছে P অফ A প্লাস P অফ B
মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। আমরা জানবো আর একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। স্যার এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। কেমন? আমি স্টুডেন্টসকে যখন ক্লাস নিই না, যখন ক্লাসে অঙ্ক করাই, তখন মনে রাখার কৌশলটা বলে দিই। জাস্ট এখানে আমি সূত্রটা বলছি, আমি স্টুডেন্টসকে বলি ভালো আর কি খারাপ কে এখানে, তো বি কমপ্লিমেন্ট, ও খারাপ, তাহলে সূত্র হচ্ছে ভালো মাইনাস কমন। সূত্র আর কি রয়েছে? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। স্যার এটা মানে কি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। কেমন? বাস এটা। আচ্ছা, আরেকটা ফর্মুলা কি হতে পারে? প্রবাবিলিটি অফ এ বাই বি। তো এর ফর্মুলা কি জানো? কমন বাই হর, মানে কমনকে এ ইন্টারসেকশন বি কমন হয়ে গেল, বাই হর, এখানে হরে কি আছে? বি আছে, মানে প্রবাবিলিটি অফ বি। এই চারটে ফর্মুলা হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্মুলা, মনে রাখবে। এরকম টাইপের যে কোনো অঙ্ক দিক না কেন, এই চারটে ফর্মুলার উপর কিন্তু দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে আছে কয়টা শর্তের উপরে। কি শর্ত? দেখো, এ ও বি, এই যে দুটো ঘটনা তুমি দেখছো, এই দুটো ঘটনা যদি স্বাধীন ঘটনা হয়, যদি স্বাধীন ঘটনা হয়, তাহলে মাথায় রাখবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। দেখবে যদি দুটি পৃথক ঘটনা হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার মান হবে কি? 0। আর যদি সম্পূর্ণ ঘটনা হয়, তাহলে মাথায় রাখবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান হবে কত? 1। ব্যাস, এই কয়েকটা ডেটা একটু মাথায় রাখবে, তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। তো চলো আমি এই অঙ্কটা নিয়ে এগোই। আমাদের বলেছে এ আর বি দুটি স্বাধীন ঘটনা। যখন বলে দিয়েছে এ আর বি দুটি স্বাধীন ঘটনা, আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম স্যার তাহলে এটা মানে হচ্ছে কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। যখনই আমি কথা দেখতে পাবো অঙ্কে, আমি সঙ্গে সঙ্গে কি লিখব? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। আশা করছি এই অবধি বুঝতে পেরেছ। এবার দেখো, আমাদের বলে দিয়েছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু 0.8। তো আমি যদি এটাকে ভাঙার চেষ্টা করি, তাহলে কি পাচ্ছি? দেখো, এখানে কিন্তু ইন্টারসেকশন নেই যে একদম দুর্ধর্ষ ফর্মুলাটা ফেলতে পারবো, ইউনিয়ন দিয়ে দিয়েছে ইন্টারসেকশন না দিয়ে, মনটা খারাপ। তো আমি এটাকে এ আর ওটাকে বি ভেবেই আমরা ক্যালকুলেশনটা করি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ভেবে। তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কেমন? তাহলে এটা ইকুয়াল টু কত? 0.8। আচ্ছা, তুমি আরও কয়েক লাইন ভাঙতে পারবে। কীরকমভাবে? দেখো, প্রবাবিলিটি অফ এ থাকলো প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে কত? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তো আমি লিখতে পারবো এখানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, এবার লক্ষ্য করো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে ওর ফর্মুলা লিখতে পারবো আমি প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? তাহলে এটা ইকুয়াল টু কত? 0.8। এবারে যদি ব্র্যাকেটটাও উঠিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? দেখো, প্রবাবিলিটি অফ এ প্লাস 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ, আর মাইনাসে মাইনাসে প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা ইকুয়াল টু কত? 0.8। বা এবার এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। বাট আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কি? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা ইকুয়াল টু কত? 0.8। এবার যখন আমরা একটু আর গণনা করব, তখন কি পাচ্ছি দেখে নাও। আমি এক কাজ করি, আমি এদেরকে না ওই পারে চালান করে দিই, তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস 0.8 এটা সমান কত? এটাকে ওই পারে পাঠাও, তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস এটাকে ওই পারে পাঠাও, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে
আমি আলটিমেটলি পাচ্ছিটা কি? চলো এখান থেকে যদি আমি প্রবাবিলিটি অফ বিটা কমন নিয়ে নিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? আমি পেয়ে যাচ্ছি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ সমান 1 থেকে 0.8 বাদ দাও, তাহলে কি পাচ্ছি? 0.2, বা প্রবাবিলিটি অফ বি ইন্টু 1 মাইনাস, আচ্ছা প্রবাবিলিটি অফ এর মানটা কত? 0.3, তাই না? তাহলে এটা সমান কত? 0.2। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? প্রবাবিলিটি অফ বি ইন্টু 1 থেকে 0.3 বাদ দাও, তাহলে কি পাবে? 0.7, এটা ইকুয়াল টু 0.2। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি অফ বি সমান কত? 0.2 বাই 0.7, তার মানে অ্যান্সার 2 বাই কত? 7, কারণ 2/10 আর 7/10 হরটা কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে 2/7, তার মানে অপশন এ হচ্ছে কি এর কারেক্ট অ্যান্সার। কিছুই না, জাস্ট ফর্মুলা ফেলে খালি মানগুলোকে বসিয়ে দেওয়া। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-10, লাস্ট অঙ্ক কি বলেছে? দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হলে ভেদমান এই চারটে অপশনের মধ্যে কোনটি কারেক্ট? প্রিয় ভাই বোনেরা, আবার বলছি, তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ রেগুলার কিন্তু তোমাদের দেওয়া হবে এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এর পুরো সেট। আর যারা আমার ক্র্যাশ কোর্সে যুক্ত রয়েছে তারা পেয়ে যাবে সুপার 10 এমসিকিউ এর পেপার, যেখান থেকে প্রশ্ন সচরাচর আসে। কেমন? আর এবিটিএ থেকে আমি একটা একটা করে সেট তোমাদের করাবো এই চ্যানেলের পক্ষ থেকে। তাই দেখে নাও এবার এই লাস্ট অঙ্ক কি বলেছে? দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হলে ভেদমান এই চারটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? আচ্ছা, যখনই দ্বিপদ বিভাজন বলবো না, এখান থেকে বেশি কিন্তু শর্ট প্রশ্ন নেই, এমসিকিউর প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে মাত্র 4 থেকে 5টা পাওয়া যায়। তার মধ্যে একটা কি জানো? একটা পাওয়া যায় দ্বিপদ বিভাজনের প্যারামিটারগুলি কি কি? প্যারামিটারগুলি কি কি? তো মাথায় রাখবে প্যারামিটার হয় এন ও পি। কেমন? অনেকে ভুল করে এন পি কিউ এ গিয়ে টিক মেরে দেয়, কিন্তু না, এন আর পি। কেমন? কিউ কিন্তু না। কেন জানো? কারণ কিউকে তো পি এর মাধ্যমে লিখতে পারছো। আমরা প্রত্যেকে জানি কি? আমরা প্রত্যেকে জানি যে পি প্লাস কিউ এটা মানে কত হয়? এটা মানে 1 হয়। তার মানে কি আমি কিউকে পি এর আকারে লিখতে পারছি, ওই কারণে কিউকে কিন্তু আমরা প্যারামিটার ধরবো না। কেমন স্যার? আপনি তাহলে পি কে না ধরে কিউকে ধরতেন। আমরা কিউকে কেন লিখি না, কেন পি কে লিখি? কারণ হচ্ছে আমরা সব সময় সাফল্যের সম্ভাবনা বের করি, তাই। কেমন? তো যাই হোক, আমরা দুটো ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে প্যারামিটারগুলো কি কি, যদি অপশন দিয়ে দেয় আমাদের অনেকগুলো, যেখানে এন ও পি থাকবে ওখানে টিক মারবো। আর একটা সম্পর্ক পেলাম কি? পি প্লাস কিউ ইকুয়াল টু 1। আচ্ছা, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মাথায় রাখবে দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে মধ্যক তার সূত্র কি? এনপি। আর ভেদমানের সূত্র কি? ভেদমানের সূত্র হচ্ছে এনপি কিউ। আর সমক পার্থক্যের সূত্র কি? সমক পার্থক্য তার সূত্র হচ্ছে √ ভেদমান, মানে √ এনপি কিউ। ব্যাস, এই হচ্ছে কি বলতো এমসিকিউ এর জন্য পর্যাপ্ত তথ্য। এবার দেখো কি চেয়েছে ওরা? চেয়েছে ভেদমান কি হবে। ও ভেদমান চেয়েছে, তো ভেদমান তো আমরা জানি এনপি কিউ, বাট এনপি কিউ তো রেজাল্ট দেখতে পাচ্ছি না। তো এক কাজ করি, আমি লিখছি এনপি আর কিউ। তো তোমরা জানো যে কিউ সমান কত? কিউ সমান হচ্ছে 1 মাইনাস পি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে 1 মাইনাস পি হবে অপশানে। একটু আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে 1 মাইনাস পি হবে। কেমন? 1 মাইনাস পি লিখে রাখবে সবাই। তো দেখো প্রত্যেকে আমরা এখানে কি পাচ্ছি? এনপি কিউ। তো কিউ মানে কত? কিউ মানে হচ্ছে 1 মাইনাস পি। তাহলে অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের টোটাল এই 10টা অঙ্ক। তোমাদের কিন্তু অপশানে এবিটির যে অপশানে কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে। অপশান এ বি সি ডি 4টাই। কেমন? তো এখানে যে বি অপশানটা এটা হবে। কেমন? অপশানটা ঠিক করে নেবে সবাই। তো যাই হোক, এই হলো আমাদের পেজ নাম্বার 20-র গুরুত্বপূর্ণ অঙ্কের সেটের 10টা অঙ্ক। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।